আসসালামু আলাইকুম। বাইনারি আইসিটি কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার মানবন্টন নিয়ে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি বিষয়ের নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। আশা করি আজকের আলোচনাটি তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে। 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন, বিষয় ডিজিটাল প্রযুক্তি, শ্রেণী ষষ্ঠ। তোমরা সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। ক বিভাগে তোমাদের রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। নৈর্ব্যক্তিক অংশের 2টি অংশ রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর। তোমরা ইতিমধ্যে জেনেছো যে বহু নির্বাচনী প্রশ্ন 15টি থাকবে এবং প্রত্যেকটির মার্ক 1 করে 15 মার্ক। এবং তোমরা জানো যে বহু নির্বাচনী প্রশ্নটি থাকবে, তার 4টি সম্ভাব্য উত্তর থাকবে এবং সম্ভাব্য সঠিক উত্তরটি তোমাদের খাতায় লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নেই আমাদের নমুনা বহু নির্বাচনী প্রশ্নগুলো কেমন ধরনের আছে এবং তার উত্তর কি হবে। 1, রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে সার্ভার। প্রথমে কে দেখে? সার্ভার দেখে। 2, নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থপ্রাপ্তি নিশ্চিত করে? পেটেন্ট। নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 থেকে এই লোগোটির ব্যবহার শুরু হবে। 3 নম্বর, আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পদের সাথে সম্পর্কিত? ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। 4, অনুচ্ছেদটির তথ্য অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিবৃত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। 5, তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার? 2 প্রকার। 6, ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়? 2018 সালে। নিচের কোনটি আইপি অ্যাড্রেস? 123.216.7.89। এটি হচ্ছে আইপি অ্যাড্রেস। 8, নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যম যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যম হবে ইমেইল। 9, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য? ব্যক্তিগত তথ্য। 10, কম্পিউটার প্রোগ্রামিংয়ে তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? প্রবাহ চিত্র। কম্পিউটার প্রোগ্রামিংয়ে ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয়? শুরু। ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন ওই তথ্যগুলোকে গোপন রাখতে হয়। কোনটি ডিজিটাল মাধ্যম নয়? পোস্ট অফিস। তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? মুখের ভাষা বা ইশারা। নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? করোনার টিকা। এই ছিল তোমাদের বহু নির্বাচনী অংশের 15টি প্রশ্ন। এবার আমরা দেখব এক কথায় উত্তর দাও। 16 নম্বর, অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন? অনুমতি প্রয়োজন। যে কারো জিনিস কোনো অনুমতি ছাড়া দেখা বা নাড়া উচিত নয়। 17 হচ্ছে, বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে? বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে স্বত্বাধিকারী বলে। একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য? ব্যক্তিগত তথ্য। তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম? সাধারণ মাধ্যম। 20, কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি? মুখের ভাষা। ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে? অ্যালগরিদম। 22, যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার? 2 প্রকার। 23, সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে, এটিকে কি বলে? আইপি অ্যাড্রেস। 24, যার নিকট ইমেইল পাঠানো হয় তাকে কি বলে? প্রাপক বা রিসিভার।
25 সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে? অপটিক্যাল ফাইবার। এই ছিল তোমাদের এক কথায় উত্তরের 10টি প্রশ্ন। এগুলো এক কথায় উত্তর দিতে হবে। এবার আমরা দেখব খ বিভাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এই প্রশ্নগুলো আজকে দেখব। এই প্রশ্নগুলোর উত্তর আমি অন্য কোনো দিন তোমাদের দেওয়ার চেষ্টা করব। প্রশ্নগুলো দেখি। 1 নম্বর আছে কপিরাইট ও পেটেন্টের মধ্যে পার্থক্য কি? 2 বুদ্ধিভিত্তিক সম্পদ কাকে বলে? একটি উদাহরণ দাও। 3 অপটিক্যাল ফাইবার কি? একটি বৈশিষ্ট্য লিখো। 4 কৃত্রিম উপগ্রহের 2টি কাজ লিখো। 5 সার্ভার কি? 6 ফ্লোচার্ট বলতে কি বোঝায়? 7 রাউটারের 2টি কাজ লিখো। 8 কপিরাইট কাকে বলে? 9 ব্যক্তিগত তথ্য কাকে বলে? একটি উদাহরণ দাও। 10 তথ্য আদান প্রদানের 2টি ডিজিটাল প্ল্যাটফর্মের নাম লিখো। এই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতির জন্য পড়তে হবে। এরকম তোমাদের অধ্যায়গুলোতে আরও ছোট ছোট প্রশ্ন রয়েছে, ওইগুলো তোমাদের প্রস্তুতির জন্য পড়তে হবে। এবার আমরা দেখব গ বিভাগ। গ বিভাগে তোমরা জানো রচনামূলক প্রশ্ন রয়েছে। রচনামূলক প্রশ্ন 2 ধরনের, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। দৃশ্যপটবিহীনে প্রশ্ন থাকবে 5টি। 5টির মধ্যে তোমাদের 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে তোমরা 2টি অতিরিক্ত প্রশ্ন পাবে। প্রশ্নগুলো আমরা দেখি। 1 হচ্ছে বন্যা দুর্গত এলাকার জন্য তুমি ত্রাণ বিতরণের উদ্যোগ নিতে চাও। ত্রাণ সংগ্রহের পরিকল্পনা, ব্যবস্থাপনা, ত্রাণ সংগ্রহ ও বিতরণের একটি নন ডিজিটাল নেটওয়ার্ক তৈরি করো। 2 তথ্য আদান প্রদানে উদ্ভব হতে পারে এমন 2টি ঝুঁকির নাম লিখো এবং এসব ঝুঁকি পরিত্রাণের উপায় লিখো। 3 ডিজিটাল মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে তথ্য আদান প্রদান প্রক্রিয়াটি বর্ণনা করো। একইভাবে ঘ বিভাগে তোমাদের রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন। এখানে 7টি প্রশ্ন থাকবে এবং 5টির উত্তর দিতে হবে। এখানেও তোমরা 2টি অতিরিক্ত প্রশ্ন পাবে। তো এখানে একটি দৃশ্যপট দেওয়া থাকবে। দৃশ্যপটের আলোকে 2টি অংশ থাকবে। 2টি অংশের মার্ক হচ্ছে 8। প্রথম ক অংশে তার মার্ক থাকবে 3 এবং খ অংশে মার্ক থাকবে 5। তো 1 নম্বরটা আমরা একটু দেখি। ববি অনেক দিন থেকে একটি কবিতার বই প্রকাশ করতে চান। অনেক মেধা ও শ্রম দিয়ে অবশেষে তিনি হিমেল হাওয়া নামক একটি কবিতার বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেন। পরবর্তীতে পাণ্ডুলিপি সরকারের দপ্তরে জমা দিয়ে এটি নিবন্ধন গ্রহণ করেন। তিনি ভালো একজন প্রকাশকের মাধ্যমে এটি প্রকাশ করার চিন্তা করছেন। সুমন নামে তার এক দূর সম্পর্কের আত্মীয় ববির বাড়িতে বেড়াতে আসে। সুমন গোপনে হিমেল হাওয়া বইটির পাণ্ডুলিপির একটি কপি সংগ্রহ করে তার নিজ নামে প্রকাশ করে। ববি এ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ গ্রহণ করার জন্য তার এক আইনজীবী বন্ধুর কাছে যায়। ক অনুচ্ছেদে উল্লিখিত হিমেল হাওয়া নামক বইটির স্বত্বাধিকারীকে? পাঠ্য বইয়ের ধারণার আলোকে ব্যাখ্যা করো। এখানে 3 মার্ক রয়েছে। খ সুমনের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে কি? পাঠ্য বইয়ের ধারণার ভিত্তিতে তোমার মতামত দাও। এখানে রয়েছে 5 এবং এই ক এবং খ 3 এবং 5 অংশ মিলেই কিন্তু তোমাদের প্রতিটি প্রশ্নে বা প্রতিটি উদ্দীপকের যে প্রশ্ন রয়েছে সেখানে 8 মার্ক রয়েছে। একইভাবে 2 নম্বরে দেখো একটি দৃশ্যপট রয়েছে। দৃশ্যপটের আলোকে ক এবং খ অংশ রয়েছে। 3 নম্বর প্রশ্নেও একটি দৃশ্যপট রয়েছে। দৃশ্যপটের আলোকে ক এবং খ নম্বর রয়েছে। 4 নম্বর প্রশ্নেও একটি দৃশ্যপট রয়েছে। দৃশ্যপটের আলোকে ক এবং খ নম্বর রয়েছে এবং প্রত্যেকটি ক অংশে কিন্তু 3 মার্ক এবং খ অংশে কিন্তু 5 মার্ক রয়েছে। 5 নম্বর অংশেও আমরা একটি দৃশ্যপট দেখতে পাচ্ছি এবং দৃশ্যপটের আলোকে ক এবং খ অংশ রয়েছে। এখানেও 3 মার্ক এবং 5 মার্ক রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখে নিলে আমি প্রশ্নগুলোর উত্তর কিভাবে লিখতে বললাম। আশা করছি এখান থেকে তোমাদের আর বুঝতে সমস্যা হবে না এবং তোমরা এই যে পরবর্তীতে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তী কোনো ক্লাসে তোমাদের বুঝিয়ে দেব। তাই বাইনারি আইসিটি ক্যাপ এর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি।
আল্লাহ হাফেজ।